মহান বিজয় দিবসে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রস্তুত জাতি। প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, জোরদার নিরাপত্তা। ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করা বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত শেষ, ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে সুপারিশ। অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনার রোড ম্যাপ চাইলেন তারেক রহমান। দুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কার শেষ করার আহ্বান। এবং গুমের ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ মেলায় শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। বর্তমান সরকারের মেয়াদী বিচার চান ছাত্র নেতারা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। সঙ্গে আছি তাবশির আলিজা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস আজ 1971 সালের এই দিনে সূচিত হয় মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়। 9 মাসের এই রক্তক্ষয়ী অসম যুদ্ধে প্রাণ হারান 30 লাখ অকুতভয় বীর বাঙালি। এতে সম্ভ্রম হারান 2 লাখ মা বোন। দেশমাতৃকার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা এই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে প্রস্তুত জাতি। দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ধুয়ে মুছে করা হয়েছে পরিষ্কার। পড়েছে রংতুলির আঁচড়। দিনটিকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে পুরো এলাকা। বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে স্মৃতিসৌধ এলাকা। 1971 সালের এই দিনে অর্জিত হয় মহান বিজয়। মিত্রবাহিনীর প্রবল প্রতিরোধ আর বিশ্ব জনমতের তোপে তৎকালীন রেসকোর্স ময়দানে 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে পাকিস্তান সেনাবাহিনী। এর মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ নামে এক স্বাধীন ভূখণ্ড। বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণের কথা জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। জেনারেল নিয়াজির নির্দেশে 71-এর 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ভোর 5টা থেকে শুরু করে যুদ্ধবিরতি। দুপুর 1টা জেনারেল হেডকোয়ার্টারে বসে আত্মসমর্পণের দলিল তৈরির বৈঠক। ঘণ্টা খানেকের মধ্যেই আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দিতে তেজগাঁও বিমানবন্দরে এসে নামেন যৌথ বাহিনীর কমান্ডার জেনারেল আরোরা। তাকে অভ্যর্থনা জানান জেনারেল নিয়াজি। বিকেল 5:01 আগেই প্রস্তুত দলিলে মিত্রবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন জেনারেল আরোরা, আর পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ দলিলে সই করেন পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি। 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামে বুকের তাজা রক্তে বাংলার জমিন সিক্ত করেন 30 লাখ বীর সেনানী। এ সময় সম্ভ্রম হারান 3 লাখ মা বোন। মুক্তিজীবীদের হত্যা করে দেশকে করা হয় মেধাশূন্য। 1.25 বছরের রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলার ঘরে ঘরে তখন মুক্তির উল্লাস। 16 ডিসেম্বর মুজিবনগরে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের রাজধানী শিগগিরই মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তর হচ্ছে। পাকিস্তানিদের মদতদাতা দেশবিদ্রোহীদের বিচারে গঠন হচ্ছে বিচার সংস্থা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এদিকে দিনটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, ছাত্রলীগ নির্মূল না হওয়া পর্যন্ত যে কোনো সময়ে বিশৃঙ্খলা হতে পারে। আজ থেকে ফ্যাসিস্ট সরকারের দোসরদের গ্রেফতারে অভিযান জোরদার করা হবে। রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের 5ম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুই উপদেষ্টা। তবে আগামীকালকেও আমরা দেখেছি যে তারা কর্মসূচি ঘোষণা করছে। এর আগেও বিভিন্ন সময় আপনারা দেখেছেন কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু আসলে আদতে কোনো কর্মসূচি হয় নাই। তো আমরা আমাদের দিক থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সজাগ দৃষ্টি, সতর্ক দৃষ্টি রাখবে। যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা আরো উন্নতি করতে হবে এবং এই যে 16ই ডিসেম্বর সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে।
অনিয়ম দুর্নীতি সহ ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে হাইকোর্টের এমন বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এই নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য দেয়া হয়। এদিকে বিচারাধীন বিষয় হওয়ায় বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিটি করা হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গত 16 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান ও বিক্ষোভের সময় পতিত আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের পদত্যাগের দাবি তোলা হয়। ওই দিন হাইকোর্ট বিভাগের 12 বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সুপ্রিম কোর্ট। এই বিচারকেরা এখন বিচার কাজের বাইরে এবং ছুটিতে আছেন। গত 19 নভেম্বর হাইকোর্টের 3 বিচারপতি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। ওই 3 বিচারপতি হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হক। তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল আগে থেকেই। এদিকে বিডিআর বিদ্রোহে হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা বিচারের দিন থাকায় আপাতত তদন্ত কমিটি করার প্রয়োজন মনে করছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2টি মামলা পেন্ডিং আছে এবং চলমান আছে। সেই চলমান থাকা অবস্থায় তারা এই সময়ে কোনো ধরনের কমিটি গঠন এখন পর্যন্ত করবেন না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারের প্রতি আমাদের প্রত্যেকের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল এবং এখনো পর্যন্ত আছে, তবে এই আশা আকাঙ্ক্ষার যে পরিমাণটা সেটা কমতে শুরু করেছে তাদের অ্যাক্টিভিটিসের কারণে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাইদুল ইসলামের নিয়োগকে অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে দেয়া রুলের নিষ্পত্তি করে রায় দেন। আজকে হাইকোর্ট বিভাগ এই প্রশাসক নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেছেন এবং বলেছেন পূর্বের কমিটি ফাংশন করবে এবং প্রশাসক যেভাবে নিয়োগ করা হয়েছে তা আইনসম্মত হয়নি এবং তার কোনো আইনগত বাধ্যবাধকতা থাকবে না। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে 7,621 জনের মৌখিক পরীক্ষা গ্রহণ করে 3 মাসের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে করা রিট শুনানি আগামী বছর জানুয়ারিতে নির্ধারণ করা হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে জুলাই গণহত্যা বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে নেওয়া হয়েছে। রোববার সকাল 9টার দিকে তাকে কাশিমপুর কারাগার থেকে ধানমন্ডি সেফ হোমে নিয়ে আসা হয়। এর আগে গত 12 ডিসেম্বর প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওসি আবুল হাসানকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেন। গত 20 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় যাত্রাবাড়ির কাজলায় কলেজ ছাত্র ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখানো হয়। অন্তর্বর্তী সরকারের কর্ম পরিকল্পনার রোড ম্যাপ চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনদুর্ভোগ লাঘবে সংস্কার বাস্তবায়ন ত্বরান্বিত করার তাগিদও দেন তিনি। আর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপ্ন নিয়ে আওয়ামী লীগ তামাশা করেছে বলে অভিযোগ করলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীতে মহান বিজয় দিবসের আলোচনায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান দলের শীর্ষ নেতারা। পদ্মা, মেঘনা, যমুনা যতদিন থাকবে ততদিন পর্যন্ত স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে এবং এই আদর্শে গড়া রাজনৈতিক দলের পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে এই জাতিকে স্বাধীনতার পাহারাদার হিসেবে আমরা প্রতিষ্ঠিত করে যাব। এদেশের মানুষের সবচেয়ে বেশি আশ্রয়স্থল, ভরসার স্থল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর আগামী দিনে দেশের মানুষ যাকে নিয়ে উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধির স্বপ্ন দেখে তিনি হলেন আমাদের ভাই, আমাদের নেতা জনাব তারেক রহমান। অনতিবিলম্বে সংস্কার যতটুকু সম্ভব শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। ইনশাআল্লাহ দেশের মানুষ সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত আছে।
বিএনপির মহাসচিব এ সময় বলেন, নির্বাচন যত দ্রুত হবে সংস্কার বাস্তবায়নের পথও তত সুগম হবে। কর্মসূচিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই, অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে। সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কারের বিলম্ব যেন মানুষের কষ্টের কারণ হয়ে না দাঁড়ায়। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ের প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। ফেসিবাদ মুক্ত রাষ্ট্র গঠনে সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদও দেন তারেক রহমান। জনজীবনের নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ মেলায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র নেতারা। বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যেই বিচার কাজ শেষ করার দাবিও জানান তারা। এর আগে শনিবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিশন। রিপোর্ট করছেন এসইউ সেলিম। গুম সংক্রান্ত তদন্ত কমিশন শনিবার প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষক অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয়। এতে বলা হয়, দেশে গত 15 বছরে গুমের ঘটনায় কমিশনে 1676টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করে এসব ঘটনার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। প্রতিবেদনে গুমের ঘটনায় হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার জড়িত থাকার কথাও বলা হয়, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। কমিশনে যাচাই বাছাই করা অভিযোগের মধ্যে 73% অর্থাৎ 554 জন ভুক্তভোগী ফিরে এসেছেন। এখনও নিখোঁজ 204 জন। গুমের সঙ্গে সম্পৃক্ত শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র নেতারা। গুম সংক্রান্ত ঘটনার সাথে শেখ হাসিনার সম্পৃক্ততা পাওয়া গেছে। এই বিচার প্রক্রিয়া এই অন্তর্বর্তী সরকারের সময়সীমার মধ্যে এটা সম্পন্ন করতে হবে। তা না হলে এই অন্তর্বর্তী সরকারের পরবর্তী সময়ে যদি কেউ আসে, তারা এই বিচার প্রক্রিয়া শেষ হবে কিনা এই প্রশ্ন রয়ে যাবে। যত অপকর্ম আছে সেগুলোর সাথে কোনো না কোনোভাবে তার কানেক্টিভিটি, তার ইনভলভমেন্ট আছে এবং এটা এই গুম কমিশনের রিপোর্টের মাধ্যমে প্রমাণিত হলো ডকুমেন্ট সহকারে। এই সরকার যদি কখনো না পারে, তাহলে অন্য কোনো সরকারের পক্ষে এই ফ্যাসিস্টের বিচার কার্য সম্পূর্ণ করা সম্ভব হবে না। গুমের শিকার অনেকের উপর এতটাই নির্যাতন চালানো হয় যে তারা এখনও ট্রমায় ভুগছেন। এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে আর কোনো শাসক ফ্যাসিবাদী কার্যক্রম করবে না বলে মনে করেন ছাত্র নেতারা। এই যে 17 বছর 16 বছরের যে ফ্যাসিস্ট হাসিনা ছিল, উনি আসলে তার বিরোধী হিসেবে যাকে দেখতো বা মনে করতো যে এই জায়গা থেকে আসলে আমার বিরোধিতা তৈরি হইতে পারে, তার আগে থেকে গুম করে নিত। ফ্যাসিস্ট যাতে ফিরে আসতে না পারে, সেই জন্য আমরা এই কমিশনকে শক্তিশালী এবং পরবর্তীতে আইনি কাঠামোর মাধ্যমে শেখ হাসিনার আমরা বিচার দাবি করতেছি। মদতদাতা হিসেবে যারা কাজ করেছে এদেরকে কোনোভাবে ক্ষমা করা যাবে না। এই ফ্যাসিবাদের যে জুলুমতন্ত্রে কায়েম করেছে, তার সঠিক বিচার চাই আমরা। গুম সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও 1 বছর সময় প্রয়োজন বলে কমিশনের প্রতিবেদনে জানানো হয়। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি করেছে বাংলাদেশ ও পূর্ব তিমুর। রোববার দুপুরে প্রধান উপদেষ্টা কার্যালয়ে চুক্তি স্বাক্ষর শেষে যৌথ ব্রিফ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তারা। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। 4 দিনের সফরে শনিবার রাতে ঢাকায় আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। দ্বিতীয় দিন দুপুরে যান প্রধান উপদেষ্টার কার্যালয়ে। তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস। এরপর একান্ত বৈঠকে বসেন দুজন। পরে দ্বিপক্ষীয় বৈঠকে নেতৃত্ব দেন 2 সরকার ও রাষ্ট্রপ্রধান।
দাপ্তরিক এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তিতে সই করে দুদেশ। এছাড়া দুদেশের মধ্যে পরামর্শ প্রক্রিয়া প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারক সই হয়। পরে যৌথ প্রেস ব্রিফিং। ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী তার দেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের শতাধিক ডিগ্রি রয়েছে, যা বিস্ময়কর। পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং এমন শক্তিশালী একাডেমিক যোগ্যতার অধিকারী। আমরা ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে চাই। ব্যবসা বাণিজ্য ছাড়াও স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন খাতে অগ্রাধিকার দিচ্ছি। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছে পূর্ব তিমুর। বাংলাদেশের অসংখ্য সংকটের মধ্যে রোহিঙ্গা ইস্যু একটি বড় সমস্যা। এ নিয়ে বিভিন্ন ফোরামে কথা বলা হয়েছে। এক্ষেত্রে সহায়তার আশ্বাস দিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। তাদের সামনে সুযোগও আছে, কারণ কিছুদিনের মধ্যে আসিয়ানের সদস্য হবে দেশটি। শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নেও একসঙ্গে কাজ করার কথা বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে তেল নিয়ে চলছে তেলেসমাতি। এই আছে এই নেই। বোতলজাত তেলের খোঁজে ক্রেতা ছুটছেন এক বাজার থেকে অন্য বাজারে, আর বোতলজাত তেল না থাকায় দাম বেড়ে গেছে খোলা তেলের। মূল্যস্ফীতির এই বাজারে তেলের এমন কৃত্রিম সংকটে নাজেহাল ভোক্তা। এমন পরিস্থিতির জন্য কর্পোরেট সিন্ডিকেটকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন উষা ফেরদৌস। 3 সপ্তাহ ধরেই ভোজ্য তেলের বাজারে চলছে কৃত্রিম সংকট। কোথাও পাওয়া যাচ্ছে তো কোথাও যাচ্ছে না। এক দোকান থেকে অন্য দোকান, এক বাজার থেকে অন্য বাজারে ঘুরছেন অসহায় ক্রেতারা। কোনো দোকানে জিজ্ঞেস করলে, সকালে জিজ্ঞেস করলে কয়েক লিটার আছে, বিকালে জিজ্ঞেস করলে কয়েক হাফ লিটার আছে, আবার রাত্রে জিজ্ঞেস করলে কয় নাই তেল। হাফ লিটার এগুলো কম পাওয়া যায়। তেলের দাম তো বেশি, 190 টাকা করে। আবার কোথাও কোথাও অতিরিক্ত দামে এই ভোজ্য তেল বিক্রির অভিযোগ আছে। সয়াবিন তেল না পেয়ে অনেক গ্রাহক কিনে নিচ্ছেন রাইস ব্র্যান্ড কিংবা সরিষার তেল অথবা খোলা তেল। 180 টাকা কেজি এখন, কালকে থেকে আজকে বেড়ে গেছে, 5 টাকা বেড়ে গেছে। আবার কি হয় আল্লাহ পাক জানে। তেল তো পাওয়া যায় না, 5 লিটার 45 সয়াবিন অয়েল তো পাওয়া যাচ্ছে না। 2 বছর পরে আবার এই সময় আবার এই যে তেলের দামটা বেড়লো। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত 9 ডিসেম্বর প্রতি লিটার 8 টাকা দাম বাড়ায় সরকার। তারপরও স্বাভাবিক হয়নি সরবরাহ। 8 টাকা করে পার লিটার বাড়াইছে, তো এরপর তো আমাদের মাল স্বাভাবিক হইতেছে না। তেল তো লাগে সবার, তেল তো খাইতে হইব। এই হিসাবে হয়তো বা খোলা তেলের উপরে নিচ্ছে যতটুকু যা দরকার। কোম্পানির কাছে তেল আছে, তেল থেকে তেল দিতে চায় না। দিতে চাই কিভাবে? 1 কার্টন তেল নিলে সরষের তেল দিতে হবে, নাহলে পোলা চাল দিতে হবে। সয়াবিন তেলের বিকল্প বাজার সৃষ্টি করতে না পারলে ভোজ্য তেলের বাজার স্বাভাবিক হবে না বলে জানান এই কৃষিবিদ। যখনই গুটি কয়েক কোম্পানি যদি ইম্পোর্ট করে, তাদের হাতে নিয়ন্ত্রণ থাকে। তার জন্য আমাদের প্রমোট করতে হবে। আমাদের সরিষার তেল, আমাদের কাছে আছে হচ্ছে পেরিলা তেল, আমাদের কাছে আছে হচ্ছে সানফ্লাওয়ার তেল, আমাদের কাছে আছে হচ্ছে পাম অয়েল। এই সবগুলোকে যদি প্রমোট করি, তাহলে কিন্তু আমাদের সয়াবিনের উপরে যেই একচ্ছ কন্ট্রোল করে রেখেছে, সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। বাজার মনিটরিং উৎপাদন পর্যায় থেকে শুরু না করলে বাজার নিয়ন্ত্রণ অসম্ভব বলেও মনে করেন তিনি। বাজার নিয়ন্ত্রণ করতে হলে আমাদের খেয়াল করতে হবে যে কোথায় উৎপাদন হচ্ছে, ট্রান্সপোর্টেশন কিভাবে হচ্ছে, আমরা এটা স্টোরেজ করতে পারছি কিনা, অথবা ভ্যালু এডিশন করতে পারছি কিনা। সব কিছু মিলিয়ে যদি চিন্তা করি, তাহলে কিন্তু বাজার কন্ট্রোল হবে। শুধুমাত্র এখানে রিটেলার দোকানে গিয়ে দাম কমানোর জন্য যদি চেষ্টা করে, তাহলে কোনোভাবে সম্ভব হবে না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। উত্তরের জনপদ নাটোরে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার সাথে পাল্লা দিয়ে বইছে হিমেল বাতাস। এদিকে দক্ষিণের জেলা ঝালকাঠি ও পটুয়াখালীতেও জেঁকে বসেছে শীত। কুয়াশায় দিনের বেলাতেও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এদিকে হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিস্তারিত জানাচ্ছেন বুসরাত জাহান।
দিন যত যাচ্ছে নাটোরে ততই বাড়ছে শীতের তীব্রতা। সকালে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে চারদিক, ফলে দিনের বেলাতে মহাসড়কে গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। শীতার্ত মানুষের কাছে এখনো সরকারি কিংবা বেসরকারিভাবে কোনো শীত বস্ত্র বিতরণ করা হয়নি। প্রচন্ড শীত, কোনো রোদ উঠছে না এবং আমরা ঘরে থেকে বাইরে হইতে পারতেছি না। গরিব মানুষ, আমাদের জীবন বাঁচানোর তাগিদেই আমাদের এই প্রচন্ড শীতের মধ্যেও রাস্তায় আসতে হচ্ছে। সরকার থেকে কিছু পাওয়া যাচ্ছে না, শীত বস্ত্রও পাওয়া যাচ্ছে না। ঠান্ডাজনিত নানা রোগ নিয়ে হাসপাতালে ভিড় বেড়েছে বয়স্ক ও শিশুদের। পরিস্থিতি মোকাবেলায় যথাসাধ্য প্রস্তুতির কথা জানান উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনডোর আউটডোরে অনেক ঠান্ডাজনিত রোগী আসছে। আমরা শীতের রোগীদের সুস্থ এবং ভালো চিকিৎসার জন্য প্রস্তুত আছি। কনকনে ঠান্ডায় বয়ে চলা হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ঝালকাঠির জনজীবন। রাত হলেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। কেউ কেউ কনকনে ঠান্ডা উপেক্ষা করে ছুটছেন কর্ম ও রুটি রুজির তাগিদে। তবে আয় কমেছে খেটে খাওয়া মানুষের। আগে মনে করেন 1000-1200 ইনকাম করতাম, আর এখন 400-500 ইনকাম করতে হলে রাত 1টা বাজে যায়। তোলা নিয়ে নামতে হয় পেটের দায়, তাহলে আমরা অনুপায়। পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিম বাতাস। ঘন কুয়াশায় বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। এতে চরম বিপাকে পড়েছেন গভীর সাগরে মাছ শিকারী জেলেরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন হতদরিদ্ররা। শীতপ্রবণ সব জেলার হাসপাতালে জ্বর, সর্দি, কাশি নিয়ে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে শত শত রোগী। বিশেষ করে এই শীতে যুবথুবু অবস্থা শিশু ও বয়স্কদের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। নির্বাচিত সরকার জনগণকে সঙ্গে নিয়ে বাকি সংস্কারগুলো শেষ করবে বলেও জানান তিনি। রোববার রাজধানীর পল্লবীতে খেলাধুলার উদ্বোধনী অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার পরামর্শ দেন এই বিএনপি নেতা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা যুবদলের আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে শিক্ষার্থী ও যুব সমাজের প্রতি আহ্বান জানান বক্তারা। খেলাধুলার মাধ্যমেই আপনার সমাজকে সুন্দর এবং সাবলীল করার জন্য যে কর্মকাণ্ডগুলো আমাদের ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আমাদের নেতা আমিনুল হক ভাই দিয়েছেন, আমাদের উন্নয়নের সাথে সাথে দেশ ঢাকা সহ সারা বাংলাদেশের উন্নয়নের সাথে আমাদের আমিনুল ভাইয়ের সহযোগিতা থাকবে। আমরা যেন এরকম সামাজিক কর্মকাণ্ড বিভিন্ন কর্মকাণ্ড যা আছে আমরা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অনৈতিক ও বিশৃঙ্খলা থেকে দূরে থাকতে যুব সমাজকে মাঠে খেলাধুলা করার পরামর্শ দেন। খালি জায়গায় খেলাধুলার ব্যবস্থা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। খেলাধুলা এমন একটি মাধ্যম, যে মাধ্যমে বাংলাদেশের যুব সমাজকে আমরা সকল অনৈতিক বিশৃঙ্খলা থেকে আমরা এই যুব সমাজকে মাঠে ফিরে আনার মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারি। একটি সুন্দর বাংলাদেশ গড়ার অন্যতম মাধ্যম হবে এই ক্রীড়াঙ্গন, এই খেলাধুলা। ক্ষমতা ধরে রাখতে স্বৈরাচারী শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে অভিযোগ করে আমিনুল বলেন, উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করেছে আওয়ামী লীগের নেতারা। স্বৈরাচার শেখ হাসিনা গত 17 বছর ধরে বাংলাদেশের উন্নয়নের নামে শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে। নিজেদের পকেটের উন্নয়ন করে বাংলাদেশের মানুষকে সকল সুবিধা থেকে বঞ্চিত করেছে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপির এই নেতা। যে জায়গাগুলোতে সংস্কার করা দরকার, সংস্কার কখনো নির্দিষ্ট সময়ের ভিতরে করা যায় না, এটি একটি চলমান প্রক্রিয়া। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।
অভিবাসন খাতে $22 বিলিয়ন পেতে সরকারের বিনিয়োগ কত, এমন প্রশ্ন রেখেছেন সাংবাদিক মাহফুজ আনাম। রোববার ডেইলি স্টার সেন্টারে ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমন প্রশ্ন রাখেন তিনি। আর ইউরোপীয় ইউনিয়নের প্রধান প্রতিনিধি মাইকেল মিলার বলেন, বাংলাদেশের অভিবাসন নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। বিদ্যমান সমস্যাগুলো সমাধানে ইউরোপীয় ইউনিয়ন কাজ করবে বলেও জানান তিনি। পরে অভিবাসন খাতে বিশেষ অবদান রাখায় 15 গণমাধ্যম কর্মীকে পুরস্কৃত করা হয়। How much does our government invest to earn this $22-23 billion? The ministry involved gets 0.5% of the budget. বাজার দরের সঙ্গে সমন্বয় করে সরকারি চাকুরিজীবীদের বিশেষ মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে সরকার। রোববার সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে এই বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে কত শতাংশ ভাতা দেয়া হবে তা ঠিক করা হবে। পে স্কেল ঘোষণা করতে দীর্ঘ সময়ের প্রয়োজন, তাই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সদস্য সচিব এবং জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান সাংবাদিকদের একথা জানান। আপার লিমিট, লোয়ার লিমিট ঠিক করে, অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করে, ইনক্লুডিং পেনশনার, এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সেই ব্যাপারে সরকার একমত। তাই এইটা খুবই একটা আমি মনে করি সময় উপযোগী, যেহেতু ইমিডিয়েট যাতে দেওয়া যায় এবং আমাদের থাকবে কি বলবো যে চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া, সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে। গাজীপুরে চালু হলো বহুল প্রতীক্ষিত কমিউটার ট্রেন সার্ভিস। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে বিআরটিসি বাস সার্ভিস। রোববার দুটি প্রকল্প উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে এখন থেকে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে 2 জোড়া কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এতে উচ্ছ্বসিত এই রুটে চলাচলকারী যাত্রীরা। আতিকুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। দীর্ঘ প্রতীক্ষার পর জয়দেবপুর রেলওয়ে জাংশনে রোববার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই ট্রেন সার্ভিসের। ফিতা কেটে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। কারণ গাজীপুর থেকে ঢাকা এসে সহজেই অফিস করতে পারবেন তারা। ডেইলি অনেক যাত্রীরা ঢাকা আপ ডাউন করে, তারা অফিস আদালত করে, তাদের জন্য একটা সুবিধা হবে। যাতায়াতের জন্য খুবই সুবিধা। দুইটা সুবিধা হয়েছে, একটা মনে টাকা অর্থ বাঁচবে, আর একটা হলো সময়। এ সময় সড়ক পরিবহন উপদেষ্টা জানান, জুনের মধ্যে শেষ হবে প্রকল্পের কাজ। বিআরটি প্রকল্পের কর্মকর্তাদের দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন তিনি। প্রকল্পটি শেষ হলে গাজীপুরবাসীর যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলেও মনে করেন উপদেষ্টা। সাধারণ যাত্রীদের জন্য জয়দেবপুর ঢাকা, ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু করা হলো। এই ধরনের আরো 2টি ট্রেন চালু করা হবে। এরপর নরসিংদী ঢাকা ও নারায়ণগঞ্জ ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করা হবেও বলে জানান তিনি। এরই মধ্যে প্রকল্পের সহজ অংশে 97.69 ভাগ, বিবিএ অংশে 96.57 ভাগ এবং এলজিইডি অংশে 100 ভাগ কাজ সহ বর্তমানে মূল প্রকল্পের প্রায় 97.43 ভাগ কাজ শেষ হয়েছে। বুসরাত জাহান, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির নবগঠিত সরকারের প্রতি স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে শনিবার জর্ডানে আলোচনা করেছেন 8টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় দেশটিতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে সমর্থনের পাশাপাশি একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে দেখতেও ঐক্যমত্যে পৌঁছান তারা। কৃষক আন্দোলনে উত্তাল ভারত। শনিবার পুরনো প্রতিশ্রুতি পূরণের দাবি নিয়ে দিল্লি চলো কর্মসূচি ঘোষণা করেন তারা। তবে পুলিশি বাধায় শেষ পর্যন্ত কর্মসূচি স্থগিত করতে বাধ্য হন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জল কামান এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। এ সময় বেশ কয়েকজন কৃষক আহত হন। আরও জানাচ্ছেন ইশতিয়াক হোসেন।
কৃষকদের দিল্লি চলো অভিযানকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় ভারতের হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের মধ্যবর্তী শম্ভু অঞ্চলে। শনিবার আন্দোলনরত কৃষকেরা ব্যারিকেড টপকে এগোতে গেলেই পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এই সময় বেশ কয়েকজন কৃষক আহত হন। এছাড়া শম্ভু সীমান্তে 163 ধারা জারি করে জমায়েতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। কৃষকদের দাবি সরকার তাদের প্রধান প্রতিশ্রুতি, বিশেষ করে ন্যূনতম সমর্থন মূল্য নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। কৃষকরা সরকারকে আইনি চুক্তির মাধ্যমে কৃষি পণ্যের জন্য ন্যূনতম দাম নির্ধারণ করতে বলেছেন, যাতে ভবিষ্যতে এই মূল্য কমানোর কোনো সুযোগ না থাকে। এর আগে 2020 এবং 2021 সালে কৃষকেরা দিল্লি অবরোধ করেছিলেন। তখন তাদের প্রধান বক্তব্য ছিল বেসরকারি মালিকানাধীন ব্যবসায়িক সংস্থার পুঁজিকে কৃষিক্ষেত্রে ঢালাওভাবে প্রবেশের অনুমতি না দেয়া। কৃষি বিল এনে কেন্দ্রীয় সরকার সেই চেষ্টা করেছিল, যার বিরোধিতা করেছিলেন কৃষকরা। সে সময় কৃষকদের সেই দাবি মানতে বাধ্য হয়েছিল বিজেপি নেতৃত্বাধীন সরকার। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল তথা ডব্লিউবিসির কমিশনার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান। জার্মানিতে 192টি দেশের অংশগ্রহণে ডব্লিউবিসির 62তম বার্ষিক কনভেনশনে তাকে আগামী 1 বছরের জন্য কাউন্সিলর করে প্রতিষ্ঠানটি। জার্মানি থেকে রোববার সন্ধ্যায় দেশে ফিরে আসাদুজ্জামান জানান, 1 বছরে বিশ্বব্যাপী ডব্লিউবিসি টুর্নামেন্টগুলোতে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়া বক্সিংকে বাংলাদেশে জনপ্রিয় করতে আগামী 1 বছরের মাঝে বক্সিং কিংবদন্তি মাইক টাইসনকে ঢাকায় আনার কথাও জানান আসাদুজ্জামান। এরই সাথে শেষ করব মোহনা সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মহান বিজয় দিবসে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রস্তুত জাতি। প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, জোরদার নিরাপত্তা। ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করা বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত শেষ, ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে সুপারিশ। অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনার রোড ম্যাপ চাইলেন তারেক রহমান। দুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কার শেষ করার আহ্বান। এবং গুমের ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ মেলায় শেখ হাসিনা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। বর্তমান সরকারের মেয়াদে বিচার চান ছাত্র নেতারা। এই ছিল মোহনা সংবাদে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।